অ্যাডমিশন ইজ এ গেম অফ স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য উইনার্স অলওয়েজ ফলো দ্য স্ট্র্যাটেজি। এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, তোমরা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে তোমাদের ভিতরে কারা সফল হবে জানো? যারা একটা স্ট্র্যাটেজি মেনটেন করবে। কারণ অ্যাডমিশন টাইমে কিন্তু তোমরা সবাই সেম সময়ে পাও, ঠিক আছে, প্রায় সেম ধরনের বই পড়ো, কিন্তু তোমরা সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে চান্স পাও না। এই চান্স না পাওয়ার মূল কারণ কি? চান্স না পাওয়ার মূল কারণ হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজি যে মেনটেন করা লাগে, স্ট্র্যাটেজিটা তোমরা মেনটেন করো না, ঠিক আছে। তো যারা স্ট্র্যাটেজিটা মেনটেন করে তারা কিন্তু অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের টপ লেভেলের ইউনিভার্সিটিগুলোতে কিন্তু চান্স পায়। এখন কথা হচ্ছে এই যে স্ট্র্যাটেজির কথাটা বললাম, এই স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু তোমরা যারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন শুরু করোনি বা শুরু করছো, একদম রুট লেভেলের আছো, তোমরাও কিন্তু 60 দিনে, মাত্র 60 দিন পড়াশোনা করে স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো। এখন তোমার যে আমার কাছে প্রশ্ন থাকতে পারে, ভাই মাত্র 60 দিনে কেমনে কি? ভাই কেমনে কি না, তুমি অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো। আমি তোমাকে বললাম না, স্ট্র্যাটেজির গুরুত্ব অনেক বেশি। এখন স্ট্র্যাটেজিটা কেমন তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, অ্যাডমিশনে যে আমরা প্রস্তুতিটা নিচ্ছি, আমাদের ফার্স্ট অফ অল যে আমাদের জানতে হবে যে আমরা আসলে কোন জিনিসগুলো পড়বো বা কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করব, ঠিক আছে। আমরা যদি গড়পড়তায় সব পড়তে যাই, আমরা আমাদের সিলেবাস অ্যাকচুয়ালি কোনো সিলেবাস নেই, তারপর আমাদের টপিক যে লিস্টটা কিন্তু অনেক ভ্যাস্ট থাকে, কিন্তু আমরা যদি গড়পড়তায় সবগুলো টপিক পড়তে যাই আমরা কিন্তু পারবো না। আমরা এই শর্ট সময়ের ভিতরে বা শর্ট টাইমের ভিতরে কিন্তু আমরা এটা শেষ করতে পারবো না। তো ফার্স্ট অফ অল, ঠিক আছে, তোমার কি করতে হবে? তোমার গুরুত্ব নির্বাচন করতে হবে, অর্থাৎ কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি টপিকসগুলোর মানে গুরুত্বপূর্ণ টপিকসগুলো নির্ধারণ করতে পারো, তুমি জাস্ট বাকি টপিকগুলো তুমি যদি নাও পড়ে, তুমি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ওই টপিকগুলো যদি তুমি পড়াশোনা করো, ওই টপিকগুলো যদি ভালোভাবে স্টাডি করো, ওই টপিকগুলোর পরে যদি তুমি 100% দক্ষতা অর্জন করো, তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাবে। আর তোমাদের যে টপিকসগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, এই বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বেসিক্যালি বিউনিটের জন্য তোমরা 60 দিনে 100% খুবই সুন্দরভাবে শেষ করতে পারবা, ঠিক আছে। তোমার মানে খুব যে প্রেশার নেওয়া লাগবে, দিনে 20 ঘন্টা পড়া লাগবে এমন না, তুমি 12-13 ঘন্টা পড়েও শেষ করতে পারবা। আমি তোমাকে জাস্ট একটু উদাহরণের মাধ্যমে বোঝাই দিই। আমাদের ইংলিশের সিলেবাসটা কিন্তু মোটামুটি, তোমরা সিলেবাস বলা ভুল হবে, আমাদের যে টপিক লিস্টটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। আমরা কিন্তু ইংলিশ নিয়ে সব থেকে বেশি প্যারায় থাকি, তোমার এমসিকিউ প্লাস রিটেন, বাট অ্যাকচুয়ালি এর সিলেবাসটা কি বা এর যে টপিক লিস্টটা কি এত বড় বা অ্যাকচুয়ালি সব জায়গা থেকে প্রশ্ন হয় এরকম কিছু না। তোমার বেসিক্যালি প্রশ্ন হয় কয়েকটা সিলেক্টিভ টপিক থেকে বা কয়েকটা নির্দিষ্ট স্পেসিফিক টপিক থেকে কিন্তু তোমার প্রশ্ন হয়। এখন কথা আছে, আমি তোমাদের একটু বুঝাই দিই কোন টপিক। আমি ইংলিশটা তোমাদের বলে দিই। ইংলিশের ক্ষেত্রে তুমি গ্রামার পার্টের ভিতরে কি পড়বা? তুমি গ্রামার পার্টের ভিতরে জাস্ট গ্রামার পার্টের ভিতরে শুধু পার্টস অফ স্পিচ ভালো করে পড়বা, এরপরে কি করবা? ভয়েস ভালো করে পড়বা, এরপরে কি করবা? ন্যারেশন ভালো করে পড়বা, এরপরে কি তুমি রাইট ফ্রম ভার্বস ভালো করে পড়বা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালো করে পড়বা। তোমার কিন্তু যে কি বললাম, তোমার যে গ্রামারের টপিক কিন্তু এগুলাতে শেষ। এর বাইরে কিন্তু গ্রামার থেকে জেনারেলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে না। এরপরে তুমি মেমোরাইজিংয়ের ক্ষেত্রে কি করবা? মেমোরাইজিংয়ের ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, সেই কাজটা হচ্ছে তোমার কি পড়া লাগবে? অনেকগুলো টপিক কিন্তু মেমোরাইজিং, বাট তুমি শুধু পড়বা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ জেনারেল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর সাথে কারেক্ট স্পেলিং পড়বা, তারপরে ভোকাবুলারি পড়বা। তোমার কিন্তু ইংলিশের সিলেবাস পুরোপুরি শেষ। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে বাংলাটা একটু শেষ করে দিই। বাংলাটা শেষ করে দিলে তোমাদের কাছে আরও ভালো হবে, ঠিক আছে। বাংলাটার কি আছে? বাংলায় কিন্তু তোমার গ্রামারের টপিক, আই থিঙ্ক তোমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু এটা ফেস করতেছো যে ইংলিশ গ্রামার থেকে বাংলা গ্রামার মনে রাখা অনেক বেশি কঠিন। বাট এই কঠিনের ভিতর থেকে তোমাকে কি করতে হবে? তোমাকে কমন টপিকগুলো সিলেক্ট করতে হবে, এবং যে টপিকসগুলো দেখবো অনেক বেশি কঠিন সেই টপিকগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি ঢাবিতে আসে না, ঠিক আছে। আমরা কিন্তু হুদাই প্যারা নিয়ে পড়াশোনা করি। এখন দেখো তোমার কয়েকটা কমন টপিক আমি দিয়ে দিই। যেমন দেখো, তুমি গ্রামার পার্টের ভিতরে কী পড়বা? ধ্বনি পড়বা, এবং মানে বেসিক্যালি ধ্বনিতত্ত্বটা ভালো করে পড়ো। ধ্বনিতত্ত্বর যতগুলো স্পেসিফিকেশন আছে, যতগুলো ভেরিয়েশন আছে, সবগুলো ভেরিয়েশন একটু ভালো করে পড়বা। এরপরে কি পড়বা? এরপরে সন্ধি পড়বা, এরপরে কি পড়বা? সমাস পড়বা, এরপরে কি পড়বা? একটু উপসর্গটা দেখলা, এরপরে আর দুইটা বিষয় তুমি পড়তে পারো। তুমি বানানটা পড়বা, বানানটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। উচ্চারণটা অনেক গুরুত্বপূর্ণ। এই করলে কিন্তু তোমার বাংলা যে ব্যাকরণ অংশটা শেষ। এর পাশাপাশি কি করা লাগবে? এর পাশাপাশি বিরোচনের জন্য তোমার যে কি পড়া লাগবে? এক কথায় প্রকাশ, তারপর সমর্থক শব্দ, পারিভাষিক শব্দ, এইগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এইগুলো পড়লে কিন্তু তোমার ব্যাকরণ অংশ শেষ। আর যে মানে বেসিক্যালি বাংলা প্রথম পত্র পড়বা, এর সাথে তোমার তোমার যে সহপাঠটা ছিল, অর্থাৎ যে লাল সালু উপন্যাসটা এবং সিরাজউদ্দৌলা নাটকটা। আর বেসিক্যালি ইংলিশের ক্ষেত্রে সেম, তোমরা ফার্স্ট পার্টটাকে নেগলেক্ট করো না, ফার্স্ট পার্টটা একটু পড়ো, তাহলে কিন্তু ইংলিশ আর বাংলার প্রিপারেশন মোটামুটি তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো একটা প্রিপারেশন কিন্তু নিতে পারতেছো। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এরকম অল্প কয়েকটা সিলেক্টিভ টপিক পড়লে কিন্তু তোমার মানে সাধারণ জ্ঞানে তুমি বেসিক্যালি ভালো করতে পারবে। এখন সাধারণ জ্ঞানে কয়েকটা টপিকের নাম আমি তোমাকে মেনশন করে দিই। তো বেসিক্যালি যে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস ছিল না, প্রাচীন বাংলার ইতিহাস থেকে একটা দুটো প্রশ্ন কিন্তু হয়। তারপরে যে 1952 অর্থাৎ 1952 থেকে 1971 অর্থাৎ 1971 সাল পর্যন্ত, অর্থাৎ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত। তোমাদের অনেকেই ভাবতেছে এইবার মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে, এটা কিন্তু ভুল। মুক্তিযুদ্ধ কিন্তু প্রশ্ন আসবে। কারণ তো বেসিক্যালি
এরপরে কি আছে, এরপরে বাংলাদেশের খেলাধুলা, তারপরে যে বাংলাদেশের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের যে কাজকর্মগুলো, ঠিক আছে, এইগুলো পড়বা। তারপর আন্তর্জাতিক পরিমণ্ডলের ক্ষেত্রে তুমি করবা জাতিসংঘ এর অঙ্গ সংগঠন, তারপরে ভালো ভালো যে তোমার সংস্থাগুলো আছে, ঠিক আছে, আর্থসামাজিক সংস্থা, সামরিক, তারপরে যে বাহিনীগুলো আছে বিভিন্ন দেশের, এই ব্যাপারগুলো একটু ভালো দক্ষতা অর্জন করবা। তারপরে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন প্রাইজগুলো দেওয়া, নোবেল প্রাইজ সহ এই প্রাইজগুলোর পরে একটু ভালো ধারণা রাখবা, ঠিক আছে। এর পাশাপাশি কী করবা, সাম্প্রতিকের জন্য তোমরা সাম্প্রতিক অংশটা ভালো করে পড়বা, ঠিক আছে। দেন কিন্তু তোমার জিকে মানে প্রস্তুতিটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তাহলে তুমি দেখো ভাইয়া, তোমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি 7 দিনে প্রস্তুতি নিতে পারবা না। তুমি প্রস্তুতি সুন্দরভাবে তুমি 7 দিনে গোছায় ফেলতে পারবা। শুধু দরকার তোমার কনফিডেন্স, ঠিক আছে। এক কনফিডেন্সেই মানুষ মানে বেঁধে যায় যে সবাই এই যে বাকি 2 মাস পড়াশোনা করছে, এরা বাকি পরের 2 মাসও পড়াশোনা করবে, অর্থাৎ এদের প্রস্তুতি অনেক স্ট্রং হবে। মানে তোমরা যারা এখনও প্রিপারেশন শুরু করনি বা একদম ইনিশিয়াল পর্যায়ে আছো, তোমরা এই জিনিসটা ভাববা না। তোমরা ভাববা এই 2 মাসে আমার অ্যাডমিশনের টাইম ছিল, এই 2 মাসে আমি আমার নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিজের করে নিতে পারবা এই 2 মাসের পরিশ্রমের মাধ্যমে।